ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা পাঠ্যপুস্তক রয়েছে ক্লাস 8 এর, সেখানে আমরা মূলত আধুনিক ভারত সম্পর্কে জানছিলাম। যেখানে আমরা এর আগের ক্লাসে চ্যাপ্টার 1 যেখানে ইতিহাসের ধারণা দেখেছিলাম এবং চ্যাপ্টার 2 যেটা হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। এবার আঞ্চলিক শক্তির উত্থান হিসেবে আমরা দেখলাম যে মোগল শক্তির পতন হচ্ছে ধীরে ধীরে, মানে মোগলদের ক্ষমতাটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলে, যেমন ধরো বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, তারা স্বাধীন হয়ে যাচ্ছে। তার সাথে সাথে দেখবে আমরা দেখলাম আলিবর্দি খাঁ, তারপর ধরো সিরাজউদ্দৌলা, তারপর পলাশী যুদ্ধ, বক্সা যুদ্ধ, দেওয়ানি লাভ, তারপর ৭৬-এর মন্বন্তর, এই সমস্ত বিষয় আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মূলত যেটা তৃতীয় অধ্যায় সেটা দেখবো, যেটা হচ্ছে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে একটি বণিক সংস্থা ছিল। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে এসেছিল তারা মূলত ছিল একজন বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে কতগুলো ঘাঁটি তৈরি করেছিল, যার মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতা। কালক্রমে তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল। ১৬১১ খ্রিস্টাব্দে ও ১৬১২ খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে মুসলিপট্টম এবং সুরাটে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। পরে ১৬৩৯ খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি বানায় কোম্পানি এবং মাদ্রাজ পট্টম গ্রামে সেন্ট জর্জ দুর্গ বানায় ব্রিটিশ কোম্পানি। ক্রমেই সেন্ট জর্জ এবং মাদ্রাজকে কেন্দ্র করে তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সি মানে হচ্ছে বর্তমানে চেন্নাই। তো মাদ্রাজ প্রেসিডেন্সির আন্ডারে অনেক কিছু পড়তো এবং মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতের বিরাট অংশ পড়েছিল আজকে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক, দক্ষিণ উড়িষ্যা, বেশ কিছু অঞ্চলও মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। এই প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র গ্রীষ্মকালে ছিল ওয়াটাকা, আরেকটা ছিল শীতকালে ছিল মাদ্রাজ। এখানে কিছুগুলো ছবি দেখলাম, সেগুলো একটু দেখি। যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গভর্নমেন্ট হাউস কলকাতা, যেটি ১৮২৬ খ্রিস্টাব্দে জেমস বেইলি ফ্রেজারের আঁকা। এবং পরে যে ছবিটা রয়েছে এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কলকাতা দর্শন। এই ছবিটি এঁকেছেন এস ডেভিড ১৮০৭ খ্রিস্টাব্দে। তাহলে আমরা মাদ্রাজ প্রেসিডেন্সি সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা রয়েছে নেক্সট প্রেসিডেন্সি, সেটা হচ্ছে বোম্বাই প্রেসিডেন্সি, যেটির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটি বানানোর কেন্দ্র করে। ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারতে এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি মিলে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। সিন্ধু প্রদেশ এই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। গোড়ার দিকে এই প্রেসিডেন্সি পশ্চিমী প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল, তবে সুরাট ক্রমেই বাণিজ্য কেন্দ্র হিসাবে অবনতি হতে থাকে। পাশাপাশি বোম্বাই উন্নত হতে থাকে, ফলে ১৬৬৭ খ্রিস্টাব্দে দেখা যায় যে বোম্বাইকে ঘিরে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে। এরপর রয়েছে যে বাংলা প্রেসিডেন্সি, সেটা এখন দেখবো। কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুত শুরু হয়েছিল। ধীরে ধীরে কলকাতা হয়ে উঠেছিল ভারতের ব্রিটিশ কোম্পানির অন্যতম ঘাঁটি। ১৭৬৫ খ্রিস্টাব্দে আমরা জানি যে দেওয়ানি লাভ হলো, যেখানে বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানির অধিকার পায়, মানে এখানকার যে রাজস্ব যেটা আছে সেটা দায়িত্বভার পেয়ে যাচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং ১৭৭২ সালে দেখা যাচ্ছে নিজামতের অধিকার পায় ব্রিটিশ কোম্পানি। নিজামত মানে হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, তারপরে ধরো একটা দেশকে পরিচালনা করা। এতদিন পর্যন্ত নবাবের হাতে ছিল নিজাম অধিকার, আর দেওয়ানির অধিকার যেটা রাজস্ব সংক্রান্ত, সেই ব্যাপারটা কিন্তু ছিল ব্রিটিশ সরকারের হাতে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তাহলে এরপর দেখা যাচ্ছে যে ১৭৭২ খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাচ্ছে এবং ওয়ারেন হেস্টিং দেখা যাচ্ছে যে আগে তো দেওয়ানি ছিলই, তার সাথে নিজামত অধিকার পেয়ে ব্রিটিশ কোম্পানি দেখা যাচ্ছে নিয়ে নিচ্ছে দুটো অধিকার। এভাবে নিজামত অধিকার, দেওয়ানি এবং নিজামত অধিকার পেয়ে বাংলার ব্রিটিশ কোম্পানির অধিকার চূড়ান্ত হয়। বাংলায় গড়ে ওঠে প্রেসিডেন্সি ব্যবস্থা। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা অঞ্চল ছিল বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত। তাহলে আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যে মাদ্রাজ প্রেসিডেন্সির আন্ডারে কারা কারা ছিল, বোম্বাই প্রেসিডেন্সির আন্ডারে কারা কারা ছিল এবং বাংলা প্রেসিডেন্সির আন্ডারে কোন কোন জায়গাগুলো ছিল। ধীরে ধীরে এই প্রেসিডেন্সি যুক্ত হয়েছিল আরো বহু অঞ্চল। পাঞ্জাব, উত্তর ও মধ্য ভারতের অববাহিকা অঞ্চল, গঙ্গা, ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চল বাংলার প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। মাদ্রাজের মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানি ফোর্ট উইলিয়াম বানিয়েছিল। তাহলে ফোর্ট উইলিয়াম মাদ্রাজও ছিল। বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হয় একসময়। এভাবে তিনটি প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্য কার্যকলাপ, প্রশাসনিক কার্যকলাপ গড়ে ওঠে এবং মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতা ঘাঁটিগুলি পরিচালক তিনটি আলাদা আলাদা পর্ষদ, যেটা বলা হচ্ছে কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। লন্ডনে ব্রিটিশ কোম্পানি যে পরিচালক গোষ্ঠী বা কাউন্সিল অফ ডাইরেক্টরস ছিল, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলতো তিনটি কাউন্সিল। কাউন্সিলের একজন সদস্যকে ওই ঘাঁটির গভর্নর নির্বাচন করা হতো। কিন্তু ধীরে ধীরে ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক কর্মকর্তাদের উপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে এবং ব্রিটিশ পার্লামেন্টে যে বিষয়ে নানান ধরনের আইন তৈরি হয় এবং ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কাজ করবার উপর সরাসরি ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়।
এইরকম দুটি গুরুত্বপূর্ণ আইন, একটা তো আমরা জানি যে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত ভারত শাসন আইন। তাহলে পিটের ভারত শাসন আইন। তাহলে এখন আমরা এতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্সি সম্পর্কে জানলাম, যেখানে বাংলা দেখলাম, মাদ্রাজ এবং বোম্বাই প্রেসিডেন্সি। এখন আমরা আইন সম্পর্কে জানবো, যেখানে ধরো ধীরে ধীরে দেখা যাচ্ছে যে কিভাবে একটি বাণিজ্য যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা তো ছিল একটা কোম্পানি, তো তাকে বিভিন্ন ধরনের ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে, এবং ক্ষমতাটা কে দিচ্ছে? ব্রিটিশ সরকার দিচ্ছে। এখন আমরা রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে জানবো, যে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী মাদ্রাজ, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সি তিনটি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। গভর্নর জেনারেল বলে একটি নতুন পদ তৈরি করা হয়। ঠিক করা হয় যে বাংলার গভর্নরই হবে গভর্নর জেনারেল। তাহলে এটা কোন আইন অনুযায়ী হয়েছিল? এটা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। তার অধীনে মাদ্রাজ এবং বোম্বাই বাণিজ্যিক ঘাঁটিগুলি গভর্নররা থাকবে, এবং গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে 5 বছর। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেল কাউন্সিল। বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতে ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। তাহলে যদি আসে যে কোন আইন অনুযায়ী দেখা গেছিল যে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়েছিল, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এরপরে আছে যে 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ছিলেন উইলিয়াম পিট, এবং উইলিয়াম পিট দেখা যাচ্ছে উইলিয়াম পিট দ্য ইয়াঙ্গার বলা হয় তাকে। তো নতুন একটি আইন বানানো হয়, এবং এই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। 1785 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি এই আইনটি বলবৎ হয়। এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল। মানে কিভাবে ব্রিটিশ সরকার দেখা যাচ্ছে যে কোম্পানির উপর ধীরে ধীরে দেখা যাচ্ছে আধিপত্য করছে, মানে কোম্পানির কাজকর্ম শুধু ওটা তো একটা ধরো ব্রিটিশ সরকার, আর এখানে ছিল একটা কোম্পানি। ঠিক প্রণীত আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়, এবং সেই বোর্ডকে কোম্পানির সামরিক এবং অসামরিক শাসন, রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি এই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতের কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তায় গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম থেকে কলকাতার দর্শন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলেও গোড়ায় মোগল ব্যবস্থা ছিল দেওয়ানি এবং ফৌজদারি বিচারের মাপকাঠি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে দেওয়ানি লাভ এবং যেটা ছিল ফৌজদারি ব্যবস্থা, সেটা কিন্তু মোগল মাপকাঠিতেই ছিল, মানে মোগল ধাঁচাই ছিল, কারণ এতদিন পর্যন্ত মোগলরাই শাসন করেছিল, তাহলে তাদের মতোই থাকবে। তবে কোম্পানির অনেক কর্মচারী এই ব্যবস্থার মধ্যে নানা রকম ভুলমিল অভিযোগ তুলেছিল। 1772 সালে কোম্পানি দ্বৈত শাসন অবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে, এবং সেই সময় দেখা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংকে বাংলার প্রশাসনিক এবং বিচার ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করে, এবং কোম্পানির শাসনকে একটি স্থায়ী এবং নিশ্চিত রূপ দেওয়ার পেছনে হেস্টিংস এবং পরে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি ভূমিকা পালন করেছিল। মানে এই আইনগুলোর মাধ্যমে তারা এটাই চাইছিল যে ভারতে যাতে তাদের প্রভাবপতি আরো বৃদ্ধি পায়, যাতে আরো তাদের শাসন কার্যটা যাতে আরো দীর্ঘস্থায়ী হয়। এখন আমরা ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিসের সংস্কার সম্পর্কে জানি। আর যেটা ছিল রেগুলেটিং অ্যাক্ট, ওখানে একটা বলা হলো না যে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী দেখা গেছিল যে সুপ্রিম কোর্ট সেটাও গঠিত হয়েছিল কলকাতাতে। তো ওয়ারেন হেস্টিং এবং ওয়ারেন হেস্টিং এর আমলে দেশীয় অভিজাতদের হাত থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করার প্রস্তাব করা হয়। পাশাপাশি ইউরোপীয়দের সরাসরি তদারকির মাধ্যমে যে সুষ্ঠু বিচার সম্ভব তা নিয়ে আলোচনা চলতে থাকে, কারণ এতদিন পর্যন্ত মুঘলরা শাসন করেছিল, তাহলে মুঘল ছিল শাসন ব্যবস্থাটা। ফলে বিচার ব্যবস্থায় ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার উদ্দেশ্য শুরু হয়। মনে করা হতো যে এর মাধ্যমে সাধারণ ভারতীয়রা ক্রমশ কোম্পানির শাসনে অভ্যস্ত হবে, এবং 1772 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হয়। প্রতিটি জেলাতে একটি করে দেওয়ান এবং একটি করে ফৌজদারি। দেওয়ান মানে হচ্ছে যেখানে হচ্ছে রাজস্ব সংক্রান্ত, আর ফৌজদারি মানে হচ্ছে যেগুলো ধরো বাকি যে কোনো জমি জায়গা আছে, কারোর সাথে কারোর হয়তো কোনো সংঘর্ষ হলো, কেউ হয়তো কোনো অপরাধ করেছে, তাকে কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা, সেগুলো ফৌজদারি দেখা হতো। আর যেগুলো টাকা পয়সার বিষয় ছিল সেগুলো ছিল দেওয়ানির মধ্যে। তো আদালত তৈরি করা হয়। তাহলে প্রতিটি জেলাতে একটি করে দেওয়ানি এবং একটি করে ফৌজদারি আদালত তৈরি করা হয়। তবে আইন কারণে মুঘল প্রভাব তখনও রয়ে গেছে। তাহলে ব্রিটিশরা কি চাইবে যে এরপরে তাদের যেহেতু তারাই শাসন করে, তাহলে তাদের এই মতেই চলবে। কিন্তু দেওয়ানি আদালতগুলি প্রধান ছিলেন ইউরোপীয়রা, এবং পাশাপাশি দেশীয় আইন ব্যাখ্যা করার কাজ করতেন ব্রাহ্মণ পণ্ডিত এবং মুসলিম মুলাবিরা। মানে যেগুলো ছিল ফৌজদারি আদালত, হয়তো কেউ কোনো একটা ধরো দোষ করেছে, এবার তাকে শাস্তি দেওয়া হবে। যদি সে হিন্দু হয় তাহলে তাকে ব্রাহ্মণরা কি করবে, তাদের আইন অনুযায়ী শাস্তি দেবে, এবং সে যদি মুসলিম হয় তাহলে কিন্তু এই যে ধরো মুলাবিরা আছে তারা কিন্তু তার কি শাস্তি হবে সেইটা নিয়ে বিচার করতো। এবার ইংরেজরা কি করছে, যে দেওয়ানি ব্যবস্থার ক্ষেত্রে ইংরেজরা প্রথমে নিজেরাই পুরোটা করতো, কিন্তু যেটা ছিল ফৌজদারি ব্যবস্থা সেখানে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ পণ্ডিত এবং মুসলিম মুলাবিরা ব্যাখ্যা করতে থাকে। এবার ইংরেজরা দেখো কিভাবে এদের কাছ থেকে তাদের অধিকারটা ছিনিয়ে নিত। ফৌজদারি আদালতগুলি একজন করে কাজী ও মুফতি থাকতেন, যদিও সেগুলি দেখভালের চূড়ান্ত দায়িত্ব ইউরোপীয়দের হাতেই ছিল। এবার 1774 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচারের ব্যবস্থায় কয়েকটি পরিবর্তন ঘটে, এবং তার পিছনে মূল উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস। মানে কিভাবে ভারতীয়দের হাত থেকে সমস্ত ক্ষমতা নিয়ে শুধুমাত্র ব্রিটিশদের হাতে যাতে সমস্ত ক্ষমতা অর্পণ হয়, ব্যবস্থাটা চলছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে, এবং এই সংস্কারের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা ইউরোপীয়করণ করা হয়, যেখানে 1781 খ্রিস্টাব্দে বলা হয় বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে। তাহলে এতদিন পর্যন্ত যেত ব্রাহ্মণ, তারপর ধরো মৌলবী যারা ছিল কাজী, তারা দেখা যেত মানে ব্যাখ্যা করতো, যেগুলো ফৌজদারি ব্যাপারটা ছিল। রাজস্ব ব্যাপারটা তো ব্রিটিশ ইউরোপীয়রা হাতেই চলে গেছিল পুরোটা। তো এরপর বলছে যে যে যা জানে, মানে ধরো জানে যেগুলো, সেইগুলো লিখিত আকারে থাকবে। তাহলে এবার ধরো যেখানে একজন মানুষ ধরো কোনো কিছু জানে, এবার সে তার যতটা জ্ঞান আছে সেটা যদি লিখিত আকারে নিয়ে নেওয়া হয়, তাহলে কি সেই মানুষটাকে প্রয়োজন হবে? কখনোই প্রয়োজন হবে না। তাহলে সেই কাজটার জন্য কিন্তু তারা লিখিত উপায় করলো, যে
এই যে সমস্ত আদেশ আছে, আদেশগুলো লিখে রাখতে হবে। সমস্ত দেওয়ানি আদালতগুলিতে একই রকম আইনের অধীনে আনার চেষ্টা হলো, মানে সমস্ত আইন এবার লিখিত আকারে থাকবে, তাহলে যারা ধরো বলতো তাদেরকে আর দরকার হবে না। সুপ্রিম কোর্ট রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী যেটা হয়েছিল 1773-এ, 1774 খ্রিস্টাব্দে দেখা গেছে যে কলকাতায় একটি ইম্পেরিয়াল কোর্ট তৈরি করা হয় এবং সেখানে প্রধান বিচারপতি এবং 3 জন বিচারপতি নিয়োগ করা হয়েছিল এবং ঠিক করা হয়েছিল যে কেবল ভারতে থাকা ব্রিটিশ নাগরিকদের বিচার করবে এই কোর্ট। তাহলে যারা যে সকল ব্রিটিশ ভারতে থাকবে তাদের বিচার করা হবে। কিন্তু ক্রমশই সেই কোর্টের নানান কার্যকলাপ মিলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে কোর্টের বিরোধিতা বাঁধে। এটা হচ্ছে শার্লি জেইম্পের ছবি। তিনি ছিলেন প্রথম এবং প্রধান বিচারপতি এবং কোর্ট প্রায় কোম্পানি তৈরি করা আদালতের এটিআরে হস্তক্ষেপ করত এবং 1781 খ্রিস্টাব্দে আইন অনুযায়ী ইম্পেরিয়াল তথা সুপ্রিম কোর্টের দেখা যাচ্ছে যে ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয় এবং বলা হয় যে রাজস্ব সংক্রান্ত কোনো মামলা ছাড়া সুপ্রিম কোর্টের আন্ডারে পড়বে না, মানে রাজস্ব সংক্রান্ত বিষয় সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্টের এটিআরে পড়বে না, মানে সুপ্রিম কোর্টের যেটা ক্ষমতা সেটা দেখা যাচ্ছে কি করা হচ্ছে, সংকীর্ণ করা হচ্ছে। তাছাড়া কোম্পানির গভর্নর এবং গভর্নর কাউন্সিলের কাজকর্মে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে গভর্নর জেনারেল এবং গভর্নর কাউন্সিলের কাজকর্মে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না, মানে সুপ্রিম কোর্টের ক্ষমতাটা এরপর দেখা যাচ্ছে কমিয়ে দিচ্ছে এবং গভর্নর যেটা কাউন্সিলর তাদের ক্ষমতাটা বাড়ানো হচ্ছে। এরপর দেখা যায় যে 1797 সালে দেখা যাচ্ছে কলকাতায় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা 4 জনের বদলে 3 জন করা হয় এবং 1801 এবং 1823 খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাতে একটি করে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তাহলে গোটা ভারতে দেখা যাচ্ছে যে 3টি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। বিচারের সমতা আনার জন্য দরকার ছিল প্রচলিত আইনগুলির বিভিন্ন ব্যাখ্যা এবং সেই উদ্দেশ্যে দেখা যাচ্ছে ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে। তাহলে এরপর দেখা যাচ্ছে যে এতদিন পর্যন্ত ব্রাহ্মণরা কোনো ধরো কিছু ব্যাখ্যা করার জন্য ব্রাহ্মণদেরকে রাখা হতো, এদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেটার ব্যবস্থার জন্য দেখো ওয়ারেন হেস্টিং কি করছে যে 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলোকে নিয়ে একটি সার সংকলন করা হয়, মানে 11 জন পণ্ডিত যা যা জানতো সমস্ত কিছু লিখে দেওয়া হচ্ছে, লিখিত আকারে হয়ে যাচ্ছে। এবার যাদেরকে দেখা যেত যে কাজে নেওয়া হতো, সমস্ত কিছু তারা যেটা জানতো সেটা লিখিত আকারে যখন রূপ নিচ্ছে, তাহলে কি তাদেরকে আর আসতে হবে না। এরপর এই সংকলনটি ইংরেজিতে অনুবাদ, সমস্ত কিছু লেখা হয় সেটা ইংরেজিতে অনুবাদ করা হয়। তার ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের ভারতীয় সরকারের উপর নির্ভর থাকতে হতো। এতদিন পর্যন্ত দেখা যেত যে নির্ভর থাকতে হতো কারণ তারা জানতো না, কিন্তু এরপর দেখা যাচ্ছে যখন লিখিত রূপ পেয়ে গেল তখন কিন্তু আর ইউরোপীয় বিচারকদের ভারতীয়দের উপর নির্ভর থাকতে হবে না। মুসলিম আইনগুলিও একটি সংকলন বানানো হয়েছিল এবং এসবের মধ্যে উপনিবেশিক বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছিল, মানে ব্রিটিশ সরকারকে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর কারোর উপর নির্ভরশীল হতে হবে না। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসলি আইনগুলি সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করে। তার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়, মানে একটা হচ্ছে রাজস্ব সংক্রান্ত বিচার আর একটা হচ্ছে রাজস্ব আদায়ের দায়িত্ব, দুটো আলাদা করা হয়। জেলা থেকে সদর পর্যন্ত আদালতের ব্যবস্থাকে ঢেলে সাজানো হয় এবং নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করা। দেখবে আমাদের এখনো এটা হয় যে কোনো একটা ধরো কিছু কেস চলছে হাইকোর্টে, এবার সেটা যদি দেখা যায় সেরকম না পায় তাহলে সেটা সুপ্রিম কোর্টে যায়, তাহলে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সেই ব্যাপারটা। তবে সমস্ত আদালতে প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রা। লর্ড কর্নওয়ালিসলি বিচার ব্যবস্থার সংস্কার বাস্তবে উপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিল। তাহলে যিনি বিচার করবেন তিনি কিন্তু ইউরোপীয় হবে, তাহলে তিনি কখনো ভারতীয়দের নিয়ে ভাববেন না, তারা ইউরোপীয়দের নিয়েই ভাববেন। মোগল আমলের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থার বদলগুলি সাধারণ মানুষেরা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। বিচার কাঠামো সুসংগত করার মাধ্যমে সেইগুলি গড়ে উঠেছিল উপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ। তারপরে এখানে দেখো যে যেহেতু তারা ইংরেজি জানতো, তাহলে ইংরেজির মাধ্যমে নিশ্চয়ই তারা বিচারটা করতো, তাহলে যারা সাধারণ মানুষ তারা তো ভাষাটাই বুঝতে পারতো না, তাদের সাথে যে কি হচ্ছে সেটাও তারা বুঝতে পারতো না। এটা হচ্ছে কোড অফ গ্যান্টুল ল, যেখানে দেখেছিলাম যে 11 জন ব্রাহ্মণকে তাদের যেটা ধরো ধর্মীয় যেটা ব্যাখ্যা সমস্ত কিছু সার সংকলন কিন্তু এটার মধ্যে রয়েছে। ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে সংকলনের ইংরেজি অনুবাদের প্রথম 2টি পৃষ্ঠ যেটা ওয়ারেন হেস্টিংস করেছিল, তার উদ্যোগে এটা হয়েছিল এই গ্রন্থটা। লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কার। গভর্নর জেনারেল হিসাবে উইলিয়াম বেন্টিং চেয়েছিলেন প্রশাসনিক ব্যয় কমাতে, পাশাপাশি ভূমি রাজস্ব নির্ধারণের বিষয়টিও বেন্টিং গুরুত্ব দিয়েছিলেন। এরপর দেখা যাচ্ছে যে এলাহাবাদ এবং বেনারসি অঞ্চলে ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য তার সময় উদ্যোগ নেওয়া হয়েছিল। তাহলে এই যে রাজস্ব ব্যবস্থা তারা যত ভালো হবে, মানে রাজস্বটা নিতে পারবে, তত কি করবে, এখানে সম্পদ লুট করে নিতে পারবে এবং সেটা তারা নিজেদের কাজে লাগাবে। তার জন্য দেখা গেছিল রাজস্ব ব্যবস্থাটা করা হয়েছিল। ওইসব অঞ্চলে মহালালী ব্যবস্থা চালু করেছিলেন বেন্টিং। এখানে আমরা দেখবো ঠগীদের একটা বিষয়। বেন্টিং এর সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে আবার ভারতীয়দের নিয়োগ শুরু হয়। বেন্টিং এর আমলে তৈরি হওয়া আইন বলা হয় যে কোম্পানির কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে ধর্ম, বর্ণ, জাতি মাপকাঠির বদলে কেবল যোগ্যতার বিচার করতো, কিন্তু এটা আদৌ হয়েছিল, এটা হয়নি। উচ্চ পদে নিয়োগ করলেও ভারতীয় কর্মচারীদের বেতন কম দেওয়া হতো, তাহলে উচ্চ পদ পেলেও কিন্তু তাদের বেতন কম দেওয়া হতো। উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী দস্যুদের দমন করার জন্য কর্নেল স্প্লিম্যানের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ তৈরি করেন বেন্টিং এবং দুটোই দেখা যাচ্ছে যে স্প্লিম্যান তিনি ঠগী দস্যুদের দমন করতে পেরেছিলেন। এটা হচ্ছে ঠগী দস্যুদের, দেখো কিভাবে এরা একজনকে হত্যা করে নিয়ে তার সমস্ত কিছু জিনিস লুট করে নিচ্ছে। তাহলে এই যে 3 জনকে দেখতে পাচ্ছ, এই কিন্তু ঠগী, যারা ঠগীদের একটি দল, ঠগীরা কিভাবে পথিকে সর্বস্ব লুট করে তাকে হত্যা করতো। তাহলে বিষয়ে উদ্যোগ দিয়েছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং।
এখন আমরা দেখবো যে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রকরণ। 1784 খ্রিস্টাব্দে ব্রিটিশ বর্ণিত আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ দৃঢ় হয়। ফলে ব্রিটিশ উপনিবেশ হিসাবে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ স্বার্থ পরিচালনা করার উদ্যোগ জোরদার হয়। তাহলে এতদিন পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে দেওয়ানি ব্যবস্থা নিল, এরপরে দেখা যাচ্ছে দেওয়ানি তারপরে নিজামতি ব্যবস্থাও নিল, এরপর দেখা যাচ্ছে যে সমস্ত কিছু যেগুলো আইন বিচার সেই সমস্ত কিছু দেখা যাচ্ছে যে ব্রিটিশরা নিজেদের হাতে নিল, অর্থাৎ ভারতীয় বলে যা যাই ছিল সেগুলো দেখা যাচ্ছে ধীরে ধীরে ব্রিটিশদের অধীনে চলে যাচ্ছে। পাশাপাশি ভারতীয় উপমহাদেশের উপনিবেশিক শাসন যত বাড়লো ততই তাকে চালানোর জন্য সম্পদের দরকার হলো, বা সম্পদের যখন দরকার হলো তখন তারা কি চাইবে যে রাজস্ব ব্যবস্থাটাকে তাদের মতো করতে, যাতে যত রাজস্ব পাবে তত কি হবে, তাদের শাসন করাটা তাদের তত দেখা যাবে যে এখান থেকে লুট করা সেগুলো আরো বৃদ্ধি হবে। ফলে শাসন কার্য ও সম্পদ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হলো দক্ষ শাসন যন্ত্রের। ফলে দেখা যাচ্ছে যে কোম্পানি অধিকৃত অঞ্চলগুলি একই রকম শাসন চালু করা হয়, কোম্পানি যে সকল অঞ্চলগুলো দখল করে নিয়েছিল সেখানে একই রকম শাসন যদি থাকে তাহলে কি তাদের পক্ষে শাসন করাটা খুবই হবে, সেই ব্যবস্থাটা নিয়েছিল। 1813 খ্রিস্টাব্দে কোম্পানি ভারতের শাসকদের মতো শাসন চালাতো। ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে থাকে। তাহলে প্রথম দিকে তারা ভারতীয় শাসকদের মতো চালালেও ভারতের একটু হিট কাজ করলেও পরে দেখা যাচ্ছে কিন্তু সেই পরিস্থিতি বদলাতে থাকে। সুষ্ঠু শাসনের জন্য উপনিবেশিক শাসন যন্ত্রকে ঢেলে সাজানো দরকার ছিল। বিচার ব্যবস্থা এই সময় আমরা পুলিশ সেনা ব্যবস্থা এবং আমলাতন্ত্রের মধ্যে সেই উপনিবেশিক গণতন্ত্র বাস্তুরূপ পেয়েছিল। যেমন ধরো পুলিশ আর সেনাবাহিনী, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সামরিক সামরিক আর যেটা হচ্ছে আমলাতন্ত্র, আমলাতন্ত্র মানে হচ্ছে অসামরিক, যেটা সামরিক নয়, সামরিক অসামরিক। তাহলে আমলাতন্ত্র মানে হচ্ছে অসামরিক, যেখানে ধরো যুদ্ধ এই সমস্ত বিষয় থাকবে না, বাকি তো আরো অনেক রকম ব্যবস্থা থাকে, সেইগুলো হচ্ছে অসামরিক। আর যেগুলো হচ্ছে সামরিক মানে হচ্ছে যেখানে যুদ্ধ থাকবে, যেখানে ধরো পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে। অসামরিকের ক্ষেত্রে দেখবে আমরা বিভিন্ন ধরনের উঁচু পদগুলো দেখতে পাবো। পুলিশ ব্যবস্থা, মোগল পুলিশ ব্যবস্থায় ফৌজদার, তারপর হচ্ছে কোতোয়াল, চৌকিদারের ক্ষমতা বেশি বৃদ্ধি পেয়েছিল। ফৌজদার যেটা হচ্ছে, ফৌজদার মানে হচ্ছে যে মোগল আমলে জেলা স্তরে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ছিল। এবং যেটা হচ্ছে কোতোয়াল, কোতোয়াল মানে হচ্ছে যে মোগল আমলে শহর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার ভারপ্রাপ্ত কর্মচারী ছিল। তাহলে কোতোয়ালরা ছিল শহর এলাকায় শান্তি রক্ষা করতো, আর ফৌজদাররা কি করতো, জেলা স্তরে শান্তি রক্ষার কাজ করতো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন এই ব্যবস্থাই চালু ছিল। 1770 খ্রিস্টাব্দে 76 মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোগল আমলে পুলিশি ব্যবস্থায় বিশেষ কার্যকর ছিল না, তাই পুলিশ ব্যবস্থাকে ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানো দরকার ছিল। এবং কারণ ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি উপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না। তাহলে আইন শৃঙ্খলা যদি ঠিক মতন থাকে তবে তো ভালো করে শাসনটা করা যাবে, সেই ব্যবস্থাটাই করছিল। 1781 খ্রিস্টাব্দে পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটকে বসানো হয়। এবং 1793 সালে দেখা যাচ্ছে যে লর্ড কর্নওয়ালিস জেলাগুলিতে দেখভালের জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করে, এবং প্রতিটি থানার দায়িত্ব পান দারোগা। তাদের নিয়ন্ত্রণ করতে ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগা ছিল কোম্পানির শাসনের ক্ষমতা এবং প্রতীকের কর্তৃত্বের প্রতীক। এই যে ছবিটা আছে, যেটা হচ্ছে বাংলা প্রেসিডেন্সির পুলিশ বাহিনীর ছবি, তখনকার পুলিশগুলো এইরকম ধরনের পোশাক আশাক করতো। কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগাদের সমঝোতা করে চলতে হতো, ফলে সাধারণ মানুষের উপর জমিদার এবং দারোগাদের যৌথ পীড়ন চলতো। তাহলে একটা তো ছিল জমিদাররা পীড়ন করতো, এবার দারোগারাও সাধারণ মানুষের উপর পীড়ন চালাতো, অত্যাচার করতো। 1812 খ্রিস্টাব্দে একইভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দখলের জন্য দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে, যিনি গ্রাম দেখভাল করতেন। ফলে রাজস্ব আদায় এবং অরক্ষার দায়িত্ব একজনের হাতেই চলে যায়। রাজস্ব আদায় এবং পুলিশ দমন পীড়নে চলতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরা। তারা রাজস্ব আদায় এবং পুলিশের দমন পীড়ন চলতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরা। কিন্তু একটি আপাতত সংস্কারের মধ্য দিয়ে পুলিশি ব্যবস্থাকে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা হয়নি। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে পুলিশি ব্যবস্থা নানা রকম সংস্কার করতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের অঞ্চলে নতুন রাজ্যে পুলিশি ব্যবস্থার প্রয়োগ করা হয়। আলাদা পুলিশ আইন বানানো হয়, এবং ধীরে ধীরে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং প্রদর্শনের উপর হাতিয়ার হয়ে ওঠে পুলিশি ব্যবস্থা। যদি দেখো কেউ হয়তো যদি আইনের ব্যবস্থা যদি থাকে, বিচার ব্যবস্থা যদি ব্রিটিশদের হাতে থাকে, তাহলে কি হবে, তারা কেউ গেল তাদের বিরুদ্ধে গেলে কি সঙ্গে সঙ্গে তাদেরকে দমন করে দিতে হবে, কিসের মাধ্যমে, আইনের মাধ্যমে। এবার আমরা দেখবো সেনাবাহিনী। তাহলে এতক্ষণ আমরা দেখলাম পুলিশ, এগুলো সব সামরিক রয়েছে। এবার আমরা সেনাবাহিনী দেখবো। প্রাথমিকভাবে উপনিবেশিক শাসনে যে কোনো বিরোধিতা মোকাবিলা করতো পুলিশ বাহিনী, তবে পরিস্থিতি হয়ে উঠলে প্রয়োজন পড়তো সেনাবাহিনী। তাহলে যে কোনো বিরোধিতার মোকাবিলা করতো পুলিশ বাহিনী, তবে যদি পরিস্থিতি যদি ঘোরতর হতো তাহলে কিন্তু তখন সেনাবাহিনীর প্রয়োজন হতো। পরিস্থিতি আলাদা হতো তাহলে পুলিশ বাহিনীর কাজে লাগাতো, আর যদি ঘোরতর হতো তাহলে সেনাবাহিনী। ফলে উপনিবেশিক সাম্রাজ্য ছড়িয়ে পড়ার সঙ্গে সমানুপাতিক থেকে স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ করেছিল কোম্পানি। সেক্ষেত্রে মুঘল সেনা নিয়োগের পরম্পরা অনুসরণ করেছিল ব্রিটিশরা। উত্তর ভারতের কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, এমনকি সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো। উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, এমনকি সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো। সেই কথা মেনে কোম্পানি নিজে ভারতীয় সেনা ও সিপাহী বাহিনী তৈরি করেছিল।
উত্তর ভারতে যারা কৃষক ছিল তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, কিন্তু নিয়োগ করা হলেও সাধারণ মানুষের থেকে তাদেরকে আলাদা রাখা হতো। এটা কিন্তু মোগলদের এই কালচারটা ছিল, আর সেটাই অনুসরণ করেছিল ব্রিটিশরা। সেনাবাহিনীতে সিপাহী নিয়োগের মাধ্যমে কোম্পানি রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল, ফলে সামরিক খাতে এবং উপনিবেশিক শাসক সব থেকে বেশি খরচ করতো। তাহলে সামরিক খাতে দেখা যেত যে উপনিবেশিক শাসকগণ বেশি খরচ হতো, কারণ ধরো এখানে যদি না দেখে তাহলে কিন্তু তাদের যেটা শাসন করা সেটা কিন্তু মানে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করতো সিপাহীদের কাজ ছিল, তারা সাধারণ মানুষের থেকে দেখে সবসময় দূরে রাখা হতো। বাংলা প্রেসিডেন্সি সেনাবাহিনী, এটা হচ্ছে 1864 খ্রিস্টাব্দ নাগাদ তোলা ছবি। তাহলে সেনাবাহিনীরা এই ধরনের পোশাক করতো। উপনিবেশিক শাসনের গোড়ার দিকে সেনাবাহিনীতে প্রচলিত জাতভিত্তিক ধারণাগুলি বিরোধিতা করেনি ব্রিটিশ কোম্পানি। ফলে সিপাহী বাহিনীতে দেখা গেছিল যে উচ্চ বর্ণের ব্রাহ্মণ, রাজপুত, কৃষকরা সহজে জায়গা পেত। তাহলে প্রথমে জাতভিত্তিক ধারণাগুলো ছিল না। ধরো জাতভিত্তিক ধারণা মানে যেগুলো ধরো ধর্মীয় প্রতীক আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু প্রথমে ছিল না। এসব লোকেরা সেনাবাহিনীতে যোগ দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা এবং নিয়মিত বেতন পেত। ফলে সিপাহী বাহিনীতে জাতভিত্তিক মনোভাব দেখা যেত থাকে। এবার 1820 দশকে দেখা যায় সিপাহী বাহিনীর কাঠামো কিছু বদল হতে থাকে। মারাঠা, মহীশূর অঞ্চলের পাহাড়ি উপজাতি এবং নেপালি গোর্খাদের সিপাহী বাহিনীতে নিয়োগ করা শুরু হয়। কারণ দেখবে এরা কিন্তু যেহেতু ধরো এরা এমন একটা জায়গায় থাকে যেখানে বিভিন্ন ধরনের প্রতিকূল মানে পরিবেশ থাকে, তাহলে সেভাবে তারা বড় হতে থাকে, তাহলে তাদের জীবনটা কিন্তু একটু হলেও দুর্গম থাকে। তাহলে তাদেরকে যদি সিপাহী মানে সেনাবাহিনীতে যদি নিয়োগ করা, তাহলে কিন্তু সেটা তাদের মানে ইংরেজদের পক্ষে খুবই সুবিধাজনক হবে। যেমন ধরো তারা খুব সহজে, যেমন ধরো পাহাড় পর্বত উঠে যেতে পারে, তারপরে ধরো বিভিন্ন ধরনের প্রতিকূলতা পরিস্থিতি খুব সহজেই মানে মানিয়ে নিতে পারে, যেগুলো প্রাকৃতিক প্রতিকূলতা সেগুলো। ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ এবং রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা কমতে থাকে। তাহলে এখন দেখা যাচ্ছে যে মারাঠা, মহীশূর, পাহাড়ি উপজাতি এবং নেপালি গোর্খাদের সিপাহী বাহিনীতে নিয়োগ শুরু হচ্ছে এবং উচ্চবর্ণের ব্রাহ্মণ এবং রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা কমতে থাকে। তারপরে দেখা যায় যে সিপাহীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং ঔপনিবেশিক শাসকদের অন্যতম হাতিয়ার ছিল সিপাহী বাহিনী গুরুত্বপূর্ণ। ফলে 1880 দশকে ব্রিটিশ কোম্পানি সেনাবাহিনীতে প্রায় 2,50,000 সিপাহী ছিল, যাদের পেছনে মোট রাজস্বের 40% ব্যয় করা হতো। তাহলে সব থেকে বেশি রাজস্ব সামরিক খাতে দেখা যেত। এখানে আমরা সামরিক জাতি নিয়ে জানবো, মানে খাদ্যটা কিভাবে মানে নির্ভর করছে যে তারা সামরিক জাতি কিনা, সেটা নিয়ে একটু জানবো। ব্রিটিশ শাসকদের ধারণা ছিল যেসব ভারতীয় ভাত খায় তাদের শারীরিক দিক থেকে তারা হচ্ছে দুর্বল। রুটি খাওয়া ভারতীয়রা নাকি শারীরিকভাবে বেশি সক্ষম। ফলে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে খাদ্যাভ্যাসের তারতম্য দেখা যায়। 1857 সালের বিদ্রোহের পর সিপাহী বিদ্রোহ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছিল, মানে যারা যারা বিদ্রোহটা করেছিল তাদেরকে তো সরানো হবে। আর তারপরে কি হয়েছিল, নতুন ভাবে আরো গঠন করা হয়েছিল, আরো বিভিন্ন ধরনের কঠোরতা অবলম্বন করা হয়েছিল। তখন থেকেই পাঞ্জাবের যার অধিবাসীদের সেনাবাহিনীতে নিয়োগ শুরু হয়। পাশাপাশি দেখা যাচ্ছে যে পাঠান, তারপরে উত্তর ভারতের রাজপুত, নেপালি, গোর্খাদের সংখ্যাও সেনাবাহিনীতে বাড়তে থাকে। উপনিবেশিক শাসকরা বলতো এসব সেনারা যুদ্ধে অনেক বেশি দক্ষ, অর্থাৎ রাজপুত, তারপরে নেপালি, গোর্খা যারা ছিল, পাঠান, এদেরকে সামরিক জাতি বলা হয়। তাহলে সামরিক জাতি কারা? পাঠান, তারপর ধরো উত্তর ভারতের রাজপুত, নেপালি, গোর্খা এদেরকে, যারা দেখা যেত যে এরা যুদ্ধে অনেক বেশি দক্ষ ছিল। এর বদলে এই সিপাহীরা ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য থাকতো। 1914 খ্রিস্টাব্দ নাগাদ উপনিবেশিক সৈন্যের 4 ভাগের প্রায় 3 ভাগই ছিল তথাকথিত সামরিক জাতি। এখন আমরা আমলাতন্ত্র সম্পর্কে জানবো। আমলাতন্ত্র মানে যেখানে সামরিক বিভাগ থাকবে না, যেখানে আরো অন্যরকম বিভাগ থাকবে, মানে সামরিক বা বিজয় বিভাগ হলো সেটা হচ্ছে অসামরিক। অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে উপনিবেশিক শাসকদের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র। নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাতন্ত্রের সাধারণ ছিল না, তাহলে এরা কিন্তু নীতি নির্ধারণ করে। ইংরেজ সরকারের নীতিগুলি প্রয়োগ করাই ছিল আমলাদের কাজ। তাহলে ইংরেজ সরকার যা যা নীতি নিত সেইগুলো প্রয়োগ করা করতো আমলাতন্ত্র। ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র উপনিবেশিক শাসনের পক্ষে অন্তত জরুরি হয়ে পড়েছিল। কোম্পানির প্রশাসনের অধীনে আমলাতন্ত্র সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস দেখা যায় সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেছিল। ভারতে ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস তার ধারণা ছিল যে উপযুক্ত বেতন না পাওয়ার ফলে কোম্পানির কর্মচারীরা সততা এবং দক্ষতার সঙ্গে কাজ করছে না। ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি এবং প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা এবং কোন রকম উপহার নেওয়া বন্ধ করে দেয়। তার পাশাপাশি সরকারি মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতি ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। অবশ্যই প্রশাসনিক কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি। লর্ড কর্নওয়ালিসের সময় থেকে দেখা যাচ্ছে সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ বন্ধ করা হয়। লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালো মতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল। তাহলে লর্ড ওয়েলেসলি এটা করেছিল। লর্ড ওয়েলেসলি কি করতো, ইউরোপীয় প্রশাসকদেরকে প্রশিক্ষণ ব্যবস্থা করেছিল, যেটা ফোর্ট উইলিয়াম দুর্গে করা হতো। যার জন্য দেখা যাচ্ছে 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকদের এই কলেজে শিক্ষা পেতেন। এখানে মূলত ভারতের যেগুলো কালচার, ভারতের ইতিহাস, সেই সমস্ত বিষয়ে তাদেরকে জ্ঞান দেওয়া হতো। মানে যেগুলো তারা বিদেশ থেকে আসছে, তাদের দেশ থেকে আসে ব্রিটেন থেকে। এবার তারা যদি ভারতের বিভিন্ন ধরনের যদি আইন প্রণয়ন করতে থাকে, ব্রিটিশ সরকার তো আইন করতে সেটা লাগু করে দিত এরা আমলাতন্ত্র। তাহলে তারা যদি ভারতের নিয়ে যদি জানে, ভারতের ইতিহাস, ভারতের কালচার নিয়ে জানে, তাহলে তাদের পক্ষে সেটা সুবিধা হবে। যার জন্য এখানে কিন্তু সেই সমস্ত বিষয় কিন্তু পড়ানো হতো, অর্থাৎ ভারত সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান দেওয়া হতো। তবে ব্রিটেনের কোম্পানি পরিচালকরা কলকাতার প্রশিক্ষণের বদলে ব্রিটেনের প্রশিক্ষণকে উপযুক্ত বলে মনে করেন, যার ফলে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত হেলিবেরি কলেজ প্রশিক্ষণ প্রক্রিয়াটি শুরু হয়। তাহলে ফোর্ট উইলিয়াম যেটা কলেজ দেখলে সেটা বন্ধ হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে হেলিবেরি, এটা ব্রিটেনেই রয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রার্থীদেরকে হেলিবেরি কলেজে যোগ দিতে হতো।
একই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি হতো, পাশাপাশি সিভিল সার্ভেন্টের নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসেবে ভাবতে শুরু করে। মানে তারা নিজেদেরকে একটি আলাদা গোষ্ঠী মনে করতো, কারণ ধরো তাদেরকে উঁচু পদ দেওয়া হতো, এবার উঁচু পদ দিলে মানে বুঝতেই পারছো। এই ঐক্যবাদ এবং সংকীর্ণ গোষ্ঠী ভাবনা অবশ্যই উপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক হয়েছিল। তাহলে উপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক হয়েছিল, কিন্তু ভারতের পক্ষে আদৌ সহায়ক হয়েছিল? ব্রিটিশ বিচার ব্যবস্থা। মূল ছবিটির শিরোনাম হচ্ছে আওয়ার জাজ। ছবিটি জর্জ ফ্রাঙ্কলিন অ্যাটকিনসনের আঁকা। এখানে দেখো, এখানে যে এটা কে বসছে বিচারকটা, এটা হচ্ছে একটা ইউরোপীয়, বাকিগুলো দেখো সব ভারতীয়, ফেসগুলো পুরোটা ভারতীয়। আর এই ভারতীয়দেরকে বিচার করছে কারা? একটা অন্য দেশের মানুষ। আইনের সমতা এবং আইনের শাসন এবং আইনের চোখে সমতা। উপনিবেশিক শাসকের সাথে ব্রিটিশ প্রশাসনের ভারতে আইনের শাসন ধারণাটি চালনা করেছিল। এই ধারণা অনুযায়ী বলা হয়েছিল যে আদর্শগতভাবে উপনিবেশিক প্রশাসন আইন মেনে কাজ করবে। আইনে শাসন এবং শাসনের সমস্ত অধিকারগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করা থাকবে এবং শাসকের খামখেয়ালির ইচ্ছার উপর শাসন প্রণালী নির্ভর করবে না। এক কথায় আইনের শাসন এই ধারণাটি খানিকটা গণতান্ত্রিক প্রশাসনের কথা বলে। কার্যত অবশ্যই আদালতে দেওয়া আইনের ব্যাখ্যা মোতাবেক উপনিবেশিক শাসন কার্য চলত। সেই ব্যাখ্যা স্বাভাবিকভাবে শাসকের স্বার্থে সুরক্ষিত করার উদ্দেশ্যে পরিচালিত হতো। এই আইনের শাসনের মধ্য দিয়ে নিহিত গণতান্ত্রিক প্রশাসনও বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না। আইনের শাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল আইনের চোখে সমতা, মানে আইনের চোখে সকলে সমান, যেখানে জাতি, ধর্ম, বর্ণ সে নির্বিশেষে সবার ক্ষেত্রে একই আইন চালু করার কথা বলা হয়েছিল। ইউরোপীয় ব্যক্তিদের বিচারের জন্য আলাদা আইন ও আলাদা আলাদা আদালত। তাছাড়া বাস্তবে আইন আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থা ব্যয়বহুল হয়ে পড়েছিল, কারণ ধরো আইন ব্যবস্থা যে ধরো করবে, কোনো কিছু কেস লড়বে, তাকে অনেক টাকা দিতে হবে। এখানে দেখো যে ওই যে একটা বলেছিলাম যে 11 জন ব্রাহ্মণ, তাদের যেগুলো আইনের ব্যাখ্যা সেগুলো সার সংকলন করা হয়েছিল, সেটা নিয়ে ওয়ারেন হেস্টিংস এর পৃষ্ঠপোষকতায় একটি হিন্দু আইন সংকলন করা হয়। সেটি ইংরেজি অনুবাদ করেছিলেন নাথানিয়েল ব্যাসি হাদেল এবং ইংরেজি ভাষায় তার সংক্ষিপ্ত নাম হচ্ছে এ কোড অফ গান্টুর ল। 1778 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে হালের একটি বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন, তার নাম হচ্ছে আ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ব্যাকরণ বইটি হুগলির জন্য অ্যান্ড্রুজ এর ছাপাখানায় ছাপা হয়। এই বই ছাপার ক্ষেত্রে বাংলা আরো ব্যবহার হয়েছিল, তবে বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ বই হচ্ছে জোনাথন ডাঙ্কনের অনুবাদিত একটি আইনের বই। 1784 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয় এবং সেটির নাম হচ্ছে মফসল দেওয়ানি। আদালতের সকলের এবং সদর দেওয়ানির আদালত, বিচার এবং ইনসাফ চলা হইবার কারণ, ধারা ও নিয়ম এগুলোতে ছিল। এটা এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটা। নতুন শিক্ষা। তাহলে এরপর দেখা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের আমরা দেখবো। এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম টোল, তারপর ধরো পাঠশালা ছিল, টোল ছিল, মাকতাব, মাদ্রাসা, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল। সেখানে মূলত সংস্কৃত, তারপরে ধরো ফার্সি, এই আরবি, এই ভাষাগুলোতেই পড়ানো হতো। কিন্তু এরপর দেখা যাচ্ছে ইংরেজিরা আসছে, এবার ইংরেজিদের ভাষা হচ্ছে কি ইংরেজি। তাহলে এরপর দেখা যাচ্ছে আস্তে আস্তে ইংরেজি ভাষাটা লাগু করে দেওয়া হচ্ছে, কারণ ধরো তারা ইংরেজি, যেহেতু তারা ইংরেজি ভাষা জানে, তাহলে তারা কি চাইবে যে ভাষাটা কি হবে, তাহলে তারা ইংরেজি চাইবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিংস ভারতের এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন। ফার্সি তো অন্যান্য ভারতীয় ভাষা জানা লোকেদের তিনি রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করেছিলেন। কোম্পানির কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু ও মুসলিম আইনগুলিতে ইংরেজিতে ভাষায় অনুবাদ করা হয়েছিল। উদ্যোগ নিয়েছিলেন হেস্টিংস। অন্যদিকে কোম্পানির বিভিন্ন নিয়মগুলিকেও বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করা হয়েছিল। তাহলে এই সময় দেখা যাচ্ছে যেগুলো ভারতীয় গ্রন্থ সেগুলো ইংরেজি ভাষাতে ট্রান্সলেট করা হচ্ছে। স্যার এলিজা এমপি যে আইনগুলো বানিয়েছিলেন সেগুলি ফার্সি এবং বাংলাতে অনুবাদ করা হয়। জোনাথন ডাঙ্কান এই আইনগুলিকে বাংলাতে অনুবাদ করেছিল 1883 খ্রিস্টাব্দে। বাস্তবে হেস্টিংস জানতেন যে উপনিবেশিক সমাজের জ্ঞান চর্চা ও চিন্তা ভাবনার সঙ্গে সমক্ষ পরিচয় প্রশাসনের কাজে লাগে। ওয়ারেন হেস্টিংস এবং বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে যে সংস্কৃত পণ্ডিতদের কলকাতার বিদ্যালয়ের সুযোগ করে দিয়েছিল। জোনাথন ডাঙ্কান ছাড়াও চার্লস উইলকিনসন, তারপরে আছে নাথানিয়েল ব্যাসি হাদেল হেস্টিংস এর উদ্যোগ সামিল হয়েছিল এবং 1791 খ্রিস্টাব্দে বেনারসে দেখা যাচ্ছে জোনাথন ডাঙ্কানের প্রতিষ্ঠিত হিন্দু কলেজ। তার উদ্দেশ্য ছিল এই কলেজে শিক্ষিত ব্যক্তিরা উপনিবেশিক শাসন এবং বিচার ব্যবস্থা সুসংগঠিত করার কাজে সহায়তা করতে। তার 10 বছর আগে 1781 খ্রিস্টাব্দে একই উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আরবি এবং ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিল। তাহলে এখানে আমরা কিন্তু এখন পর্যন্ত ইংরেজিটা দেখছি না, এখানে আমাদের 5 ভাষায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ধীরে ধীরে ইংরেজি ভাষাটা এরপর আসবে। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, যার মূল কাজ ছিল সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলিকে আধুনিক ইংরেজি সাহিত্যে অনুবাদ করা। জোন্সের লক্ষ্য ছিল, তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুক্ষম হবে। এই সুষম বোঝাপড়া অনেকেই সুষম হবে এবং সেই সুষম বোঝাপড়ার ভিত্তিতে উপনিবেশিক প্রশাসন আরো ভালো সুগম হয়ে উঠবে বলে জোন্স মনে করতেন। উইলিয়াম সোসাইটি, যেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুর মিশনের উইলিয়াম ক্যারি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন এবং তার পাশাপাশি 1801 খ্রিস্টাব্দে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদের এই কলেজে নিয়োগ করা হয়েছিল। এখন আমরা উইলিয়াম ক্যারি এবং ব্যাপটিস্ট মিশন সম্পর্কে জানবো। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল। শ্রীরামপুর মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগ সামিল হয়েছিল এবং নিজেদের মুদ্রণযন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করে। মুদ্রণযন্ত্র মানে হচ্ছে যেটা প্রিন্টিং প্রেস।
শ্রীরামপুরে মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল উইলিয়াম ক্যারি। তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তাছাড়া বাইবেলের একটি অংশ বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিল। তারা যে বাইবেলের অংশ বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিল, যারা তাদের ধর্মটা প্রচারিত হতে থাকে। 1778 খ্রিস্টাব্দে দেখা গেছে যে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বইটি সম্পাদক প্রকাশ করেছিলেন ক্যারি, অর্থাৎ উইলিয়াম ক্যারি। এটা হচ্ছে ব্যাপটিস্ট মিশনের ছাপাখানা, যেটা কলকাতায় অবস্থিত। 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলো মিশনারি স্কুল তৈরি করেছিল। এই যে মিশনারি স্কুলগুলো, এখানে দেখা যেত যে মূলত তাদের ধর্মে প্রচার করার জন্য, মানে তারা ধর্মে যারা ধর্মান্তরিত হয় সেই কাজে কিন্তু তারা এই কাজটা লাগিয়েছিল মিশনারি স্কুলগুলো। সেগুলির মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যেটা হয়েছিল 1830-এ সংস্কৃত পণ্ডিত হ্যামেন হোরাস উইলসনের নেতৃত্বে। 1824 খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজে পঠন শুরু হয়। এই কলেজের মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত সাহিত্য চর্চার পাশাপাশি ভাষাতত্ত্বজ্ঞানের বিকাশ ঘটানো। 1823 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসনের জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি হয় এবং এই কমিটি ভারতের শিক্ষা বিস্তারকে গুরুত্বপূর্ণ মনে করার জন্য কয়েকটি প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে আরো 2টি সংস্কৃত কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলা হয়। এরপরে আছে যে 1817 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজ তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হিয়ার এই কলেজের প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। পাশাপাশি কলকাতা শহরে শিক্ষিত এবং ধনী বেশ কিছু ব্যক্তিবর্গ হিন্দু কলেজের পরিচালনার কাজে যুক্ত হয়েছিল। এছাড়াও রামমোহন রায় বেশিরভাগ হিন্দু কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আভাসকে একটি চিঠি লিখেছিল এবং এই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা এবং সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। 1835 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার ঘটে। তাহলে প্রথম দিকে দেখা যায় দেখো আরবি, ফার্সি, সংস্কৃত এগুলো দেখছি, কিন্তু এরপর যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে কি পাশ্চাত্য শিক্ষা দ্বারা যাচ্ছে। 1839 খ্রিস্টাব্দে একটি প্রতিবেদনে সরাসরি বলা হয় যে ইংরেজি শিক্ষা বিস্তারে প্রশাসন বেশি জোর দেয়, তবে তার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বছরের সামরিক অনুদান দেওয়া হবে। মানে অনুদান মানে যে টাকাটা ধরো দেওয়া হয়, ইংরেজি ভাষায় পাশাপাশি দেশীয় ভাষাতেও পড়াশোনা শুরু হবে এবং অধিকার শিক্ষার্থীদের দেওয়া হবে। তাহলে দেশীয় ভাষাতেও পড়াশোনার অধিকার শিক্ষার্থীদের দেওয়া হবে। 1844 খ্রিস্টাব্দে নাগাদ দেখা যায় সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয়। এখনো দেখবে যত উপরে যাবে তত দেখবে যে ইংরেজি ভাষাটার গুরুত্ব রয়েছে। যদি ইংরেজি তুমি বলতে পারো তাহলে তুমি শহরে খুব জলদি চাকরি পাবে, আর যদি ইংরেজি না ঠিক করে বলতে পারো তাহলে কি হবে, অনেক চাকরি থেকে তুমি রিজেক্ট হয়ে যাবে শুধুমাত্র একটা ভাষার কারণে। অর্থাৎ ইংরেজি ভাষা কেন্দ্রিক শিক্ষা চর্চার নীতির পেছনে লর্ড মেগলের শিক্ষা চক্রান্ত কমিটি ছিল গুরুত্বপূর্ণ। এখন আমরা মেগলের প্রতিবেদন দেখবো, যেটি হয়েছিল 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি। কমিটি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেগলে ভারতবর্ষের শিক্ষা প্রসারের একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেছিলেন। সেই প্রতিবেদনে মেগলে বলেছিলেন যে ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই উপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। মানে শিক্ষিত যারা মধ্যবিত্ত শ্রেণী, তাদের মধ্যে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি এবং আদর্শ নৈতিক আচরণের দিক থেকে মানে এমন একজন মানুষ তৈরি করতে হবে, এমন ভারতীয় তৈরি করতে হবে যারা দেখতে হয়তো ভারতীয় মতো কিন্তু মনে থাকবে তারা কিন্তু হবে ব্রিটিশ। এমনটাই আশা করেছিলেন মেগলে। তার প্রতিবেদনে মেগলে জানিয়েছিলেন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় শিক্ষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুমোদন পাবে না। তবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় ভাষায় শিক্ষা চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। তবে সরকারি ভাষায় ভারতীয় ভাষায় শিক্ষা চর্চা মানে হচ্ছে কি সংস্কৃত ভাষা, ফার্সি ভাষা, এই ভাষাতে যারা ধরো শিক্ষা চর্চা করবে তাদের কিন্তু কোনো অনুদান, স্কলারশিপ এসব দেওয়া হবে না। মেগলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেগলের ধারণা ছিল ব্রিটিশরা জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরে উপনিবেশিক হিসাবে ভারতের আধুনিকতা আসবে। সেই কারণে তার প্রতিবেদনে মেগলে ভারতে প্রচলিত শিক্ষা জ্ঞানকে হেয় করেছেন, মানে ছোট করে দেখিয়েছেন। 19 শতকে 4 এবং 5 দশকে ক্রমে দেখা যায় যে ভারতীয় সরকারি উদ্যোগে শিক্ষা ব্যবস্থা জড়িত থাকে। 1843 খ্রিস্টাব্দে বাংলার কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। ক্রমশ কাউন্সিল নিয়ন্ত্রিত বিদ্যালয় এবং তার ছাত্র সংখ্যা বেড়ে চলে। পাশাপাশি দেখা যায় শিক্ষাক্ষেত্রে সরকারি বরাদ্দের পরিমাণ বেড়েছে এবং সেই ব্যয় বৃদ্ধির প্রয়োজন তুলনায় যথেষ্ট ছিল না, এবং যেটা দেওয়া সেটা কিন্তু প্রয়োজন ছিল না। এখন আমরা আরেকজনের প্রতিবেদন দেখবো, যেটা হচ্ছে উডের প্রতিবেদন। 1854 সালে জুলাই মাসে দেখা যাচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। তিনি শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেছিলেন, যেটাকে উডের প্রতিবেদন বা উডের ডিসপেচ বলা হয়। উডের ডিসপেচে সরকার একে সামরিক থেকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুসংগঠিত শাসন কাঠামো, শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষার বিস্তারের মাধ্যম হিসাবে ইংরেজি এবং ভারতীয় দুই ভাষার চর্চার কথা বলা হয়। সেই মতামত দেখা যায় উপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। দেখো এই সময় মহাবিদ্যালয় 1857 মহাবিদ্যালয়, কিন্তু উডের ডিসপ্লেজ অনুযায়ী দেখা যাচ্ছে যে 3টে প্রেসিডেন্সি মানে কোথায়, বাংলা, একটা ছিল বোম্বাই আর মাদ্রাজ। তিনটা দেখা যাচ্ছে 3টা বিশ্ববিদ্যালয় হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে কি বোম্বাই বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আগে থেকে বাড়ানো হয়। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় করা হয়েছিল। বোম্বাই প্রেসিডেন্সির গোড়ার থেকে অবস্থায় ভারতীয় ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান চর্চায় জোর দিয়েছিল, যে সেখানে প্রশাসকরা মনে করেছিল যে কেবল বোম্বাই শহরের মধ্যে ইংরেজি ভাষার পড়াশোনার দাবি তৈরি হয়েছে, বোম্বাই শহরের বাইরে অন্যান্য জায়গায় দেশীয় ভাষাতে শিক্ষা চর্চা হওয়া উচিত।
সালে নাগাদ বোম্বাই প্রেসিডেন্সির অনেক স্কুলগুলোতে মাতৃভাষা পড়াশোনা করার ব্যবস্থা ছিল। মাদ্রাজ প্রেসিডেন্সিতে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছিল। নারীদের শিক্ষার জন্য খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছিল। শিক্ষা বিস্তারের নীতিগুলি কতগুলো জরুরি দিক ছিল। শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল সমাজের কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করা এবং উপনিবেশিক প্রশাসনের কাঠামোর সঙ্গে সংযুক্ত করা। মানে সবসময় যে ধরো বাইরের দেশ থেকে লোকজন নিয়ে আসবে আর তারা ধরো শাসন মানে তারা বিভিন্ন ধরনের কাজে তাদেরকে নিযুক্ত করবে সেটা না, ভারতের লোককে কি করা হবে, ইংরেজি শিক্ষা শিক্ষিত করা হবে এবং ব্রিটিশদের যেগুলো কাজ সেগুলো তাদেরকে নিয়োজিত করবে। বাস্তবে সার্বিক গণশিক্ষার কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারে গণমুখী চরিত্র তৈরি হয়নি। পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ বা হাতে কলমে শেখার ব্যবস্থা যথেষ্ট না থাকায় কেবল পুঁথিগত চর্চার উপরে শিক্ষা ব্যবস্থা নির্ভর ছিল। তাহলে যেটা ছিল হাতে কলমে কোনো একটা কাজ করে একটা শেখানো হয়, একটা যে পুঁথিগত বিদ্যা সেটা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে। তাছাড়া পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি অনেকের ক্ষেত্রে নির্বিচারে সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষার চর্চা ক্রমশ অবলুপ্তির মুখে পড়ে। প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টি অবহেলিত করা হয়েছিল ঔপনিবেশিক শিক্ষানীতিতে। ব্যক্তিগত কয়েকজন উদ্যোগে নারী শিক্ষার বিস্তার হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল বিটন সাহেব বেথুন, যেটা তার উদ্যোগে তৈরি হয়েছিল বেথুন স্কুল। এখন আমরা জমি জরিপ এবং রাজস্ব ব্যবস্থা সম্পর্কে জানবো। এটা হচ্ছে বেথুন স্কুল প্রতিষ্ঠা, এটার একটা ছবি। জমি জরিপ এবং রাজস্ব নির্ণয়, যেখানে দেখা যাচ্ছে যে উপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে জমি জরিপ করা হয়েছিল। যেখানে 1857 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর বাংলায় নতুন নবাব মির্জাফর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতা থেকে কুলপুর পর্যন্ত 24টি পরগনার জমিদারি পায়। তখন রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপঝোঁকের জন্য একদল জরিপ খোঁজ করা হয়েছিল। অবশ্যই দেখা যাচ্ছে যে 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কলিন তিনি নতুন 24 পরগনার জমি জরিপ কাজ শুরু করে। তবে কাজ শেষ হওয়ার আগে ফ্র্যাঙ্কলিন মারা যায়, তাই তার কাজটা শেষ করেছিল হক ক্যামেরন। এরপর দেখা যায় যে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করে জেমস র্যানেল এবং তাকে 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভার জেনারেল বা জমি জরিপ বিভাগের হিসাবে নিয়োগ করেছিলেন। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। এটা একটা ছবি যেখানে জেমস রেলেনের হিন্দুস্তানের মানচিত্র সংকলন আখ্যাপত্র। ছবিটিতে ব্রাহ্মণ পণ্ডিতরা তাদের পুঁথিপত্র তুলে দিচ্ছেন ব্রিটানিয়ার হাতে। ব্রিটানিয়ার ব্রিটিশ সাম্রাজ্য ক্ষমতার প্রতীক, অর্থাৎ ছবিটি যেন বলতে চাইছেন ব্রিটানিয়ায় ক্রমে হয়ে উঠবে ভারতীয় অতীত সংস্কৃতির রক্ষক। এবং সেই আমলে দেখা যাচ্ছে বাংলার নদীর গতিপথের মানচিত্র তৈরি হয়। বক্সার যুদ্ধের পর দেখা যাচ্ছে দেওয়ানি লাভের পর ক্রমশ বাংলায় জমি জরিপ করা হয় এবং রাজস্ব বিষয়ে কোম্পানি তৎপরতা বাড়ে। এরপর আমরা বিভিন্ন ধরনের যেগুলো এক একটা ভূমি রাজস্ব ব্যবস্থা সেগুলো দেখবো। 1770 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামে একটি কমিটি গঠন করা হয়েছিল। তাছাড়া আরো একটি আলাদা রেভিনিউ বোর্ড গঠন করা হয়েছিল যার নাম হচ্ছে কমিটি অফ রেভিনিউ। 1776 সালে দেখা যাচ্ছে যে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ। এ থেকে নতুন বোর্ড অফ রেভিনিউ রাজস্ব সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করতো। এখানে আমরা ইজারাদারি ব্যবস্থা দেখবো, যেখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য জমি ইজারা বা ভাড়া দেওয়া হতো। ব্রিটিশ কোম্পানি বাংলা প্রেসিডেন্সির ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু করে। প্রথমে জমি নিলামে সবচেয়ে বেশি ডাক দেওয়া ব্যক্তিকে জমি দেওয়া হতো এবং পরে 1 বছর দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির সঙ্গে কোম্পানির ভূমি রাজস্ব বন্দোবস্ত করে। এরপর দেখা যায় যে 1772 খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিং নদিয়া জেলায় একটি বন্দোবস্ত চালু করে, ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করে। সেই বন্দোবস্তায় দেখা গেছে, আচ্ছা এখানটা এই লেখাগুলো আছে। সেই বন্দোবস্ত অনুযায়ী যেসব ব্যক্তি জমির নিলাম সব থেকে বেশি দিবে, মানে নিলাম মানে হচ্ছে ধরো ভাড়াতে জমিটা দেওয়া হতো, এবার যে সব থেকে বেশি রাজস্ব দিতে পারে, খাজনা দেওয়ার ডাক দিবে, তাকে কোম্পানি সেই জমির বন্দোবস্ত দিবে। 5 বছরের জন্য এটার নাম হয়েছিল পাঁচশালা বন্দোবস্ত। এবার জমি ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হবে বলে এই বন্দোবস্তাকে ইজারাদারি বন্দোবস্ত বলা হয় এবং তার পাশাপাশি ইজারাদের মেয়াদ 5 বছরের জন্য ছিল বলে এটাকে পাঁচশালা বন্দোবস্ত বলা হয়। ইজারাদারি বন্দোবস্ত বা পাঁচশালা বন্দোবস্ত। তবে দুটোই দেখা যাচ্ছে যে ইজারাদারি বন্দোবস্ত বেশ কিছু সমস্যা দেখা যায়। অনেক ইজারাদার গ্রাম সমাজের বাইরের লোক নেওয়ার জন্য ঠিক মতো রাজস্ব নির্ণয় করতে পারেনি, ফলে অনেক ক্ষেত্রে বাস্তব রাজস্ব আদায় থেকে বেশি হয়ে গেছিল। সেই জন্য দেখা যাচ্ছে যে ইজারাদারি অনেক ক্ষেত্রে দায় রাজস্ব শোধ করতে পারেনি। তাই 1790 খ্রিস্টাব্দে কোম্পানি দেখা যাচ্ছে যে 10 সালা বন্দোবস্ত চালু করে, কিন্তু ক্রমেই এই বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ কোম্পানি গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় চালু করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা ছিল 1793 খ্রিস্টাব্দে। প্রথম হয়েছিল 5 সালা বন্দোবস্ত, তারপর হয়েছিল 1 সালা বন্দোবস্ত, তারপর হয়েছিল আবার 10 সালা বন্দোবস্ত। 10 সালা বন্দোবস্তটাই কনভার্ট হয়ে গেছিল চিরস্থায়ী বন্দোবস্তে। তার ফলে বাংলার ভূমি রাজস্ব বন্দোবস্তের একটি নতুন পর্যায়ে শুরু হয়েছিল। পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলে জরিপ এবং ভূমি রাজস্ব নির্ণয় কার্যকলাপ শুরু হয়েছিল। এটা হচ্ছে একটা ছবি যেটা জেমস রেলের বাংলা বিহার এবং অযোধ্যা, এলাহাবাদ এবং আগ্রায় দিল্লির মানচিত্র সংকলনের আখ্যাপত্র। আর এটা হচ্ছে অষ্টাদশ শতকের শাসনকালে ভারতের উপমহাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি, যেটা হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনকাল। এখানটা হচ্ছে ব্রিটিশ অধিকৃত অঞ্চলে, যে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছ এটা, যতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রিটিশদের, আর যেটা কমলা কালার দেখতে পাচ্ছ এই জায়গাটা এটা মারাঠাদের ছিল, আর বাকিটা অন্যান্য অঞ্চল। এটা হচ্ছে উপনিবেশিক শাসনের মধ্যভাগে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ, এখানে লর্ড ডালহৌসির শাসনকাল, যেখানে
হলুদ যে অংশটা আছে এটা হচ্ছে অনাধিকৃত অঞ্চল, মানে বাকিগুলো যতটা জায়গা দেখতে পাচ্ছ যেগুলো হলুদ জায়গা আছে সেইগুলো কিন্তু ব্রিটিশদের আন্ডারে ছিল না, বাকি যতটা সাদা সাদা জায়গা দেখতে পাচ্ছ সবটা দেখা গেছে ব্রিটিশদের আন্ডারে ছিল। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে তোমাদের ক্লাসটা শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় যেটা রয়েছে সেটা জানবো, যেখানে উপনিবেশিক অর্থনৈতিক চরিত্র। এখানে আমরা কুমিরাইজ বন্দোবস্ত আরো ডিটেলস জানবো, চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতিয়ারি বন্দোবস্ত, মহলারি বন্দোবস্ত, এছাড়া আরো অনেক বিষয় এই অধ্যায়ে রয়েছে। তোমরা বলবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।